নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের একটা টাইপের কোশ্চেন, যেগুলো ডিপেন্ড করছে সেট থিওরির উপরে, যেটাকে সেট থিওরি বলা হয়। তো এর মধ্যে দুটো টাইপ আমি আজকে ডিসকাস করব, একটা তিনটে ভ্যারিয়েবল দিয়ে, একটা দুটো ভ্যারিয়েবল দিয়ে। দুটো ভ্যারিয়েবল দিয়ে কোশ্চেনগুলো খুব একটা ডিফিকাল্ট হয় না, জেনারেলি ম্যাক্সিমাম স্টুডেন্ট সলভ করতে পারে। কিন্তু যেগুলো তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেড কোশ্চেন, সেগুলো একটু প্রবলেমেটিক হয়। তো আজকে দু টাইপের ডিসকাস করব ভালোভাবে। আর এই ক্লাস শুরু করার আগে আমি কিছু বলতে চাই যে আজকে কিন্তু আমি কোনো প্রকার ফর্মুলা বেসড থিওরি কিন্তু করাবো না, পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেসড কোয়েশ্চেন সলভ করাবো, যাতে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে বিল্ড হয়। কারণ এর উপরে থিওরি অনেক আছে, এর ফর্মুলা অনেক আছে ইউনিয়ন দিয়ে, সেগুলো আমি করাবো না, কারণ ইউনিয়নের ফর্মুলাগুলো বুঝতে অনেকেরই প্রবলেম হয়। সেই জন্য আমি পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে চার্ট এঁকে ভালোভাবে ডিসকাস করবো। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে স্টার্ট করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সেট থিওরির মধ্যে, যেখানে দুটো ভ্যারিয়েবল দিয়ে আমি করাবো। ইন অ্যান এক্সামিনেশন in an exam of two subject, 38% students failed in paper 1 and 45 students failed in paper 2. (15% students failed in both subject). If 15% students failed in both subject, then past percentage change. ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম প্রশ্ন, যেটা দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এটা খুব ইজি প্রশ্ন, এটা অনেকে করে দিয়ে সলভ, এবং কিছু ডিফিকাল্ট কোশ্চেন না এটা। এটা দিয়ে আজ স্টার্ট করবো, আস্তে আস্তে একটু ডিফিকাল্ট লেভেলে যাবো, ঠিক আছে? তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটু ভেন ডায়াগ্রাম করছি, কারণ আমি আগে বললাম যে কোনো কিন্তু ফর্মুলা বেসড কোশ্চেন করাবো না, শুধু আন্ডারস্ট্যান্ডিং এর উপর কোশ্চেন করাবো। তাহলে যদি আমরা এটাকে পেপার 1 ধরছি আর এটাকে পেপার 2 ধরছি, তাহলে 38% স্টুডেন্ট ফেলড ইন পেপার 1। তাহলে এখানে 38% ফেল করেছে, আর 45% ফেল করেছে পেপার 2। আর এইটা হচ্ছে বোথ সেকশন, ঠিক আছে? এর মধ্যে পেপার 1ও পড়ে যাবে, পেপার 2ও পড়ে যাবে, মানে দুটোর কমন এরিয়া। সেখানে ফেল করেছে 15%, এটা হচ্ছে 15%। এবার এখান থেকে একটু আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে হবে। এই 15% কিন্তু 38%-এর মধ্যেও পড়ছে। তাহলে আমরা কি দেখলাম, যে 15%টা 38-এর মধ্যেও আছে, 45-এর মধ্যেও আছে। তাহলে আমরা কি করব, যদি আমাদেরকে ফ্রেশ ভাবে চার্টটা বানাতে হয়, তাহলে এখানে 15% হয়ে যাবে। 38 থেকে 15 বাদ দিই, তাহলে 23 হয়ে যাবে পেপার 1 ইন্ডিভিজুয়াল। আর যদি 45 থেকে 15 বাদ দিই, তাহলে 30 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 30 জন বা 30% শুধু পেপার 2 এ ফেল করেছে, ঠিক আছে? আর 23 জন পেপার 1 এ ফেল করেছে, আর 15 জন দুটো পেপারই ফেল করেছে। মানে কমন স্টুডেন্টস হচ্ছে 15 জন। এটা আমরা কিন্তু এখান থেকে বের করলাম। আমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়াল লিস্ট বা অ্যাকচুয়াল ডায়াগ্রাম, যেখানে আমরা কিন্তু তিনটে পার্টে ইন্ডিভিজুয়াল আলাদা দেখতে পাচ্ছি। তাহলে এবার আমাদেরকে জিজ্ঞেস করেছি যে কত পার্সেন্ট পাস পার্সেন্টেজ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে 23 আর 15 38, 38 আর এখানে 30, মানে 68। তাহলে টোটাল ফেল আমি এখানে লিখে দিচ্ছি,
টোটাল ফেল হচ্ছে 23, 15, 30, 68%। টোটাল পাস কত হবে? এভাবে আমরা কিন্তু কোনো ফর্মুলা ইউজ না করে ইজিলি শুধুমাত্র দেখে একটু আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করে যদি করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করতে পারি। যেখানে দুটো ভ্যারিয়েবল দিয়ে কোশ্চেন হয়েছে, আমি এই দুটো ভ্যারিয়েবলের উপরে আর দুটো কোশ্চেন করাবো, তারপর 3টে ভ্যারিয়েবলে জাম্প করবো। ঠিক আছে? তো আশা করছি তোমরা এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসছি। In an examination, of two subjects, 45% failed in Hindi, 45% failed in Hindi, and 58% failed in English. %25% passed in both. তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে পার্সেন্টেজ অফ দোজ হু ফেলড ইন বোথ। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। আগের কোশ্চেনটা আমরা পাস পার্সেন্টেজ বের করলাম, কিন্তু এখানে বোথের পাস পার্সেন্টেজ দেওয়া আছে, তো কোনো প্রবলেম হবে না, আমরা ইজিলি কিন্তু সলভ করবো। পাস ইন বোথ হচ্ছে 25%। ঠিক আছে? তাহলে ফেল ইন বোথ কত হবে? আচ্ছা, যদি 25% দুটো সাবজেক্টে পাস করেছে, তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটা সাবজেক্টে অ্যাটলিস্ট ফেল করেছে, ফেলড ইন অ্যাটলিস্ট ইন ওয়ান সাবজেক্ট 100 minus 25। ঠিক আছে? তাহলে 75% অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস করেছে, আমরা এটা এখান থেকে কিন্তু বাদ দিয়ে বের করতে পারি। এরপর আমরা ভেন ডায়াগ্রামে আসছি, তো দেখে নাও। এবার বলেছে আমাদেরকে কি হিন্দি। প্রথমে এদিকে হিন্দি, হিন্দি দিয়েছে 45, ইংলিশ দিয়েছে 58। আমরা এখন দেখলাম যে আমাদের অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট কত আসছে, 75। তাহলে এবার আমরা কিভাবে এটাকে ইজিলি সলভ করবো দেখা যাক। তাহলে আমাদের 45% হিন্দিতে ফেল হয়েছে, 58% ইংলিশে ফেল হয়েছে, আর এই সেকশন যে বোথ সেকশন যেটা আমাদের বের করতে বলেছে। আর আমরা এখানে দেখলাম যে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে ফেল হয়েছে 75%। তাহলে যদি বোথ ফেল বার করতে হয়, তাহলে দুটোকে আগে অ্যাড করবো। এটা হিন্দি ফেল করেছে, এটা ইংলিশ ফেল করেছে। হিন্দি ইংলিশ থেকে যদি আমরা অ্যাটলিস্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বোথটা পেয়ে যাবো। 40 আর 50 90, 90 আর এখানে কত হচ্ছে 13, মানে 103।
103 থেকে যদি 75 বাদ দিচ্ছি তাহলে আমরা চলে আসছে এখানে 28। তাহলে আমরা এই সেকশনটা পেয়ে গেলাম 28। এটাই আমাদের এক্সামে জিজ্ঞেস করেছে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে আমাদের টোটাল বোথ সাবজেক্টে কত ফেল করেছে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 28%। ওকে, তাহলে বন্ধুরা আমরা এই কোশ্চেনটা খুব ইজিলি কিন্তু সলভ করতে পারলাম, শুধুমাত্র একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিল্ড করে। ঠিক আছে, এই অ্যাটলিস্টের কেসটা আমি ভালোভাবে ডিসকাস করব যখন আমরা তিনটে ভ্যারিয়েবলের কোশ্চেন দেখবো, তখন অ্যাটলিস্ট অ্যাটমোস্ট ভালোভাবে ডিসকাস করব। কারণ এই দুখানা ভ্যারিয়েবলে এটা এত ইম্পর্টেন্ট ম্যাটার করে না, শুধু এখান থেকে এটা বাদ দিলেই আমাদের চলে আসে। ঠিক আছে, যখন তিনটে ভ্যারিয়েবল হবে তখন কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে, ডিসকাস করবো। তো এরকম একটা প্রশ্ন যদি আসে কখনো যেখানে একটু ঘুরিয়ে দেবে, সেখানে কিন্তু আমরা অ্যাটলিস্টটা বের করে নেবো। যে অ্যাটলিস্ট আমরা বের করে নেবো সেই কিন্তু আমাদের বোধটা ইজিলি বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন দেখি এর উপরে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, in an exam 70% passed in English, %70% pass in English, 65% in mathematics, 65% in math, and 27% failed in both. And 248 candidates passed in both subjects. Candidate passed in both subject. ঠিক আছে, the total student stage, ঠিক আছে। চলো বন্ধুরা এই কোশ্চেনটা আমরা খুব ইজিলি সলভ করব। এখানে দিয়েছে 70% পাস ইন ইংলিশ, 65% ইন ম্যাথ আর 27% ফেলড ইন বোথ। তাহলে আমরা এখান থেকে আগে অ্যাটলিস্টটা বের করে নেব। তাহলে ফেলড ইন বোথ 27%, তাহলে পাস্ট ইন at least one subject, তাহলে 100 থেকে 27 বাদ দিলে 73 হয়। এবারে আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম করে দেখবো কি আসছে। এটাকে ইংলিশ ধরে নাও, এটাকে ম্যাথ ধরে নাও। এখানে বলছে 70%, এখানে বলছে 65%, তাহলে বোথটা কি করে বার করবো? ঠিক আছে, বোথ পার্সেন্টেজটা পেয়ে গেলে এখানে সংখ্যাটা দেওয়া আছে, এটার সঙ্গে ইকুয়াল করে দিলে অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে আগে বোথ বের করি, 70 প্লাস 65 মাইনাস 73। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে কি বেরিয়ে আসবে, 70 থেকে যদি বাজছে -3 মানে 62। তাহলে 62% আমাদের চলে আসছে, বোথ এই জায়গায় চলে আসছে 62%। আর এই 62%-এর ভ্যালু দেওয়া অঙ্কতে দেওয়া আছে 248। ঠিক আছে, যেহেতু 248 দেওয়া আছে তাহলে আমাদের 100% বের করতে হবে। তাহলে এটা মনে হচ্ছে এটা পুরো 4 বার কেটে যাবে। ঠিক আছে, তাহলে 400 হওয়া উচিত। আমি 62কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 248 আশা করি চলে আসবে। হ্যাঁ, এটা আসছে। তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট বেরিয়ে গেল 400, 400। দেখতে পাচ্ছি বন্ধুরা এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, পুরোটা ইজি নয়। এখানে দুবার কোশ্চেনটাকে ঘুরিয়েছে, বাট আমরা যদি একটু কনসেপ্ট জানি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কোনো ফর্মুলা ছাড়াই ইজিলি সলভ করতে পারবো। তাহলে দুটো ভ্যারিয়েবলের উপরে তিনটে কোশ্চেন ছিল, তিনটে একটু আলাদা টাইপের ছিল। একই রকম কোশ্চেন আমি কিন্তু রিপিট করাই না, রিপিট করলে কি ভিডিও লম্বা হবে, তোমাদের কিছু লাভ হবে না।
মানে একটা কোশ্চেনকে আশা করি তোমরা যেহেতু এটা ভিডিও তোমরা বারবার স্টপ করে দেখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, তিনটে টাইপের কোশ্চেন করে দিলাম দুটো ভ্যারিয়েবলের উপরে। এরপর কিন্তু আমরা এগোবো তিনটে ভ্যারিয়েবলের উপর কোশ্চেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক। আচ্ছা, আগে আমি একটু থিওরি এক্সপ্লেন করবো, তারপর কিন্তু এক দুটো কোশ্চেন করাবো। ঠিক আছে, বা থিওরিটা ভালো করে যদি বোঝা যায় তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। যদি কোশ্চেনটাকে ডিফিকাল্টও দেয়, ঘুরিয়ে দেয়, তাও কিন্তু করা যাবে। তাহলে একটু আগে থিওরিটা ডিসকাস করে দিই তিনটে ভ্যারিয়েবলের। ঠিক আছে, এগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি, এ বি সি ডি ই এফ জি। এখান থেকে আমি কিছু কিছু পয়েন্ট লিখবো। ঠিক আছে, টোটাল 9টা পয়েন্ট হবে। 9টা পয়েন্ট কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এর উপরে 9 রকমের কোশ্চেন তৈরি হতে পারে ইন ফিউচার, আর যেগুলো এসছে সেগুলো এর উপরেই তৈরি হয়েছে। তো 9টা ম্যাক্সিমাম কোশ্চেন, 9টা ম্যাক্সিমাম পয়েন্টের উপর হবে। যদি 9টা পয়েন্টকে আমরা ভালো করে বুঝে যাই তাহলে কিন্তু আমাদের পক্ষে কোশ্চেন করা খুব একটা ডিফিকাল্ট হবে না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অনলি ওয়ান জোন। যদি আমাকে জিজ্ঞেস করে এক্সামে, ঠিক আছে, অনলি ওয়ান জোন একটু আগে বলছিলাম যখন আমরা তিনটে ভ্যারিয়েবল দেখবো তখন অ্যাটলিস্ট অ্যাটমস জিজ্ঞেস মানে ডিসকাস করবো অ্যাটলিস্ট ওয়ান বা অনলি ওয়ান জন বা অ্যাটলিস্টটাকে আমি পরে ডিসকাস করছি। অনলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান। ঠিক আছে, আগে দুটো ভালো করে বোঝো না। এর মধ্যে কোন কোন জোনগুলো পড়বে? এর মধ্যে পড়বে এ বি সি, এই জোনটা, এই জোনটা, এই জোনটা। এর মধ্যে অনলি ওয়ান জোন বা এক্স্যাক্টলি ওয়ান জোনের মধ্যে পড়বে এই তিনটে জোন। ঠিক আছে, এবার নেক্সট অনলি টু, এক্স্যাক্টলি টু জোন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি কি পড়বে? ডি পড়বে, জি পড়বে, আর এফ পড়বে। ঠিক আছে, এগুলো হচ্ছে অনলি টু জোন, এই তিনটে জোন। অনলি থ্রি, এক্স্যাক্টলি থ্রি। এখানে একটাই জোন পড়বে ই। এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্রথম এখান থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, এই তিনটেকে ভালো করে আমরা যদি ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করি, আপ টু ক্যাট লেভেল যে কোনো এক্সামের কোশ্চেন তোমরা তিনটে ভ্যারিয়েবলের উপরে সলভ করতে পারবে। সেটা ইউপিএসসি হোক, সেটা ক্যাট হোক, সেটা এসএসসি হোক, সেটা এনটিপিসি হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো এক্সামের কোশ্চেন এর বাইরে আসবে না। আজকে যে তিনটে ভ্যারিয়েবলের উপর কোশ্চেন ডিসকাস করবো ম্যাক্সিমাম লেভেল যাবে, এর উপরে কোনো কোশ্চেন এক্সামিনার ক্রিয়েট করতেই পারবে না। ঠিক আছে, আমরা সব ডিসকাস করে নেবো আজকে। তাহলে এই তিনটে প্রথম আশা করি তোমাদের ইজিলি বোঝা গেছে যে অনলি ওয়ান মানে একটাই জোন থাকবে, সেটা হচ্ছে এই যে এইটা। আমরা যখন দুটো ভ্যারিয়েবল ডিসকাস করলাম তখন বললাম যে এটা একমাত্র সিঙ্গেল জোন পড়বে, এই জোনগুলো। আচ্ছা, ডবল জোন যেখানে এ আর বি এর মিডিল জোন এটা ডিটা, এ আর সি এর মিডিল জোন এটা জিটা, আর বি আর সি এর মিডিল জোন হচ্ছে এফ। কারণ এখানে দুটো দুটো জোনের কমন এরিয়া, এটা অনলি টু বা এক্স্যাক্টলি টু বলা যায়। আর ই হচ্ছে তিনটে জোনেরই কমন এরিয়া, বুঝলেন, এটাকে অনলি থ্রি, এক্স্যাক্টলি থ্রি। তিনের উপরে চার ভ্যারিয়েবল কখনো যদি ক্রিয়েট করে করতেই পারে, বাট যদি আমাদের এইটা ভালো করে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা চারটে ভ্যারিয়েবল থেকে পাঁচটা ভ্যারিয়েবল থেকে ইজিলি করতে পারবো। এইটাই কিন্তু খুব কম এক্সামে আসে, কিন্তু যেহেতু আসে বলে আমরা ডিসকাস করছি আজকে। তাহলে এরপর কি হবে? আমাদের নেক্সট পয়েন্ট হবে অ্যাটলিস্ট ওয়ান।
যদি কখনো এক্সামে জিজ্ঞেস করে হাউ মেনি স্টুডেন্টস অ্যাটলিস্ট পাস্ট ইন ওয়ান সাবজেক্ট, অ্যাটলিস্ট ওয়াটার মানে হচ্ছে মিনিমাম ওয়ান। মিনিমাম ওয়ান হতে পারে, দুইও হতে পারে, তিনও হতে পারে, মানে আমি সব থেকে কম পক্ষে এক নেব, আর সেটা হচ্ছে এই জোনগুলো। কিন্তু এর মানে এটা নয় যে আমি ডাবলগুলো নেবো না বা তিনটে জোন নেবো না। অ্যাটলিস্ট ওয়ান মানে কি? অ্যাটলিস্ট ওয়ান মানে আমাকে টোটালটাই জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়ালি মিনিমাম ওয়ান হতে হবে। তার মানে এটাকে আমরা বলতে পারি অল জোনস। পুরোটা কিন্তু চলে আসবে এখানে, ঠিক আছে? অ্যাটলিস্ট ওয়ান মানে কম করে এক হবে, একের বেশি হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে। আর এখানে তিনটে ভ্যারিয়েবল দিয়েছে, তার মানে ম্যাক্সিমাম তিনটেই যাবে। তো এক থেকে শুরু করে তিন সবগুলো কিন্তু ঢুকে যাবে এর মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান। আচ্ছা, পাঁচ, অ্যাটলিস্ট টু। যদি আমাকে অ্যাটলিস্ট টু বলে, তাহলে আমি এক জনগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ আমাকে মিনিমাম দুই হতে হবে। এখানে যেমন মিনিমাম ওয়ান ছিল, মানে সবগুলো যাচ্ছিল, মিনিমাম ওয়ান চাই, এটা ক্রাইটেরিয়া। ম্যাক্সিমাম হতে পারে যা ইচ্ছে। সিমিলারলি এখানে মিনিমাম দুই হতে হবে, ম্যাক্সিমাম তিন হতেই পারে, কিন্তু দুইয়ের নিচে যাবে না, ঠিক আছে? তাহলে এখানে কোন কোন জোনগুলো পড়বে? ডি, জি, এগুলো হচ্ছে ডবল জোন এরিয়া, যেগুলো এখানে দেখলাম, আর তার সঙ্গে ই। এটাকে আমি আলাদা লিখলাম কারণ এখানে ডবল জোন, এখানে থার্ড জোন, মানে যেটা তিনটে এরিয়া কমন সেই জোনটা এখানে পড়বে, আর এখানে যেগুলো ডবল এরিয়া কমন সেটা পড়বে। এটা হচ্ছে অ্যাটলিস্ট টু। যদি কখনো এক্সামে জিজ্ঞেস করা হয় যে কতগুলো স্টুডেন্ট অ্যাটলিস্ট টু সাবজেক্টে পাস করেছে, তখন কিন্তু আমি এর ভ্যালু, এর ভ্যালু, এর ভ্যালু আর এর ভ্যালু, এই চারটে ভ্যালু কিন্তু অ্যাড করে আমার আনসার হবে, ঠিক আছে? এগুলো কমন দিচ্ছে মানে না, এগুলো কিন্তু আলটিমেট গিয়ে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? টোটাল জিজ্ঞেস করে তাহলে অ্যাড হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে অ্যাটলিস্ট থ্রি। এবার যদি অ্যাটলিস্ট থ্রি বলছে, আমরা বুঝতে পারছো মিনিমাম থ্রি আর ম্যাক্সিমামও থ্রি, কারণ এর থেকে তো তিনের বেশি কিছু নেই। তো মিনিমামও থ্রি, ম্যাক্সিমামও থ্রি, তার মানে বলছে অনলি থ্রি। তাহলে একটাই মাত্র জোন এখানে বলে দেবে, সেটা হচ্ছে আমাদের এই জোন, ঠিক আছে? অ্যাটলিস্ট থ্রি, এর ভ্যালু হচ্ছে কিন্তু অনলি থ্রি বা এক্স্যাক্টলি থ্রি। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এই তিনের পয়েন্টটা কিন্তু ছয়ের পয়েন্টের সঙ্গে একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। কেন? কারণ এখানে আমাদের কাছে অপশন নেই, ম্যাক্সিমাম অপশন নেই। যদি এখানে চারটে ভ্যারিয়েবল থাকতো তাহলে আমি এখানে এর উপর কিছু একটা অ্যাড করতাম, কারণ আমি এখানে একের জোনগুলো নিতে পারবো না আর দুয়ের জোনগুলো নিতে পারবো না, কিন্তু আমাকে অ্যাটলিস্ট বা মিনিমাম থ্রি বলেছে, আমাকে মিনিমাম তিন নিতেই হবে। তাহলে এই ছটা পয়েন্ট তোমরা ভালো করে যদি আন্ডারস্ট্যান্ড করেছো, তাহলে কিন্তু আমরা নেক্সট তিনটে পয়েন্ট আসছে এবার, যেখানে আমরা ডিসকাস করবো অ্যাটমোস্ট। তাহলে বন্ধুরা এবার কিন্তু আমরা নেক্সট তিনটে পয়েন্ট ডিসকাস করবো। এই থিওরি যদি একবার আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু এর উপরে আমাদেরকে লাইফ টাইম কখনো কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা, এবার 7 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটমোস্ট যখন জিজ্ঞেস করবে। অ্যাটমোস্ট ওয়ান, অ্যাটমোস্ট মানে কি? ম্যাক্সিমাম। অ্যাটলিস্ট মানে মিনিমাম, অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম। এটা আমি লিখছি এখানে ম্যাক্সিমাম। তাহলে আমাকে বলেছে সেই জোনগুলো বার করতে যেগুলোর ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান। তো ম্যাক্সিমাম ভ্যালু যদি ওয়ান হয়, কারণ একের নিচে তো কিছু নেই, তাহলে এখানে বলছে অনলি ওয়ান জোন। আর সেগুলো কি আছে? এ, বি, সি। এই তিনটে জোনের আমাকে এখানে ভ্যালু জিজ্ঞেস করছে ইনডাইরেক্টলি। আচ্ছা, অ্যাটমোস্ট টু, অ্যাটমোস্ট টু মানে ম্যাক্সিমাম টু, মানে একও হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে না, কারণ এখানে আমাকে ম্যাক্সিমাম দুই নিতে বলছে। তো আমি এক নিতে পারি আর দুই নিতে পারি, কিন্তু তিন নিতে পারবো না, কারণ কারণ এখানে ম্যাক্সিমাম ভ্যালু দুই হতে পারে। তাহলে কি হতে পারে এখানে? এ, বি, সি, তিনটা হয়ে গেল, যেটা সি সিঙ্গেল জোন। এবার ডাবল জোনগুলো নিয়ে নেবো, ডি, এফ, জি। তাহলে এই ছটা কিন্তু জোন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, যেখানে আমাদের ম্যাক্সিমাম টু বলছে বা অ্যাটমোস্ট টু বলছে, হ্যাঁ। আর লাস্ট হচ্ছে অ্যাটমোস্ট থ্রি।
এবারে অ্যাটমোস্ট 3 মানে বুঝে নাও এবার যে আমি একও নিতে পারি, দুইও নিতে পারি, তিন নিতে পারি, তিনের উপরে কিছু নেই, তার মানে এখানে বলছে অল জোন, মানে সবগুলোই কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস যদি ভালো করে অবজার্ভ করে থাকো, যখন আমি করছিলাম অ্যাটলিস্ট ওয়ান, তখন কি বলছিলাম একও আসবে, দুইও আসবে, তিন আসবে, অ্যাটমোস্ট 3 একও আসতে পারে, দুইও আসতে পারে, মানে এই দুটো কিন্তু ইকুয়াল, এটা ভালো করে কিন্তু নোট করবে। অ্যাটমোস্ট 3 আমাকে জিজ্ঞেস করুক বা অ্যাটলিস্ট ওয়ান জিজ্ঞেস করুক এক্সামে, এক্সামে কিরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, প্রথম তো একটা এত লম্বা কোশ্চেন দেবে, ঠিক আছে। যদি আমাদের এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, দেখো কিভাবে স্টুডেন্টদেরকে এক্সামিনাররা মানে করে ট্র্যাক করে, এত লম্বা কোশ্চেন দেবে, লাস্টে জিজ্ঞেস করবে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটলিস্ট ওয়ান জোনস অ্যান্ড অ্যাটমোস্ট 3 জোনস। যারা এই কনসেপ্টটা ভালো করে বুঝেছে সেট থিওরির, তাদের পক্ষে সেকেন্ড লাগবে ঠিক করতে, কারণ তারা জানেন দুটো ইকুয়াল হবে, তো ডিফারেন্স 0 হবে। আর যারা জানবে না তারা প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট ওয়ান জোন বের করবে, অ্যাটমোস্ট 3 জোন বের করবে, তারপর আনসার টিক করবে, যেটা করতে মিনিমাম 2 মিনিট লাগবে। কারণ এটা কিন্তু মোটো ইজি ভ্যারিয়েবল নয়, যখন এগুলো ফিগারের মধ্যে পড়বে, যখন এরকম 7-8 লাইনের একটা কোশ্চেন থাকবে, কারণ 3টে ভ্যারিয়েবলের কোশ্চেন খুব লম্বা হয়, সেগুলো আগে পড়তে হবে, পড়তে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড যাবে। তারপর সেই ফিগারগুলোকে অ্যানালাইজ করতে টাইম লাগবে, সলভ করতে টাইম লাগবে। মিনিমাম 2 মিনিটের কোশ্চেনটা তোমরা 2 সেকেন্ডে করতে পারো, যদি তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হয়। ওই জন্য আমি বললাম যে আমি কিন্তু কোনো প্রকার ফর্মুলা যাবো না, এগুলো কিন্তু কোনো ফর্মুলা নয়, এগুলো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। এটাকে দেখে এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকলে তোমাদের ম্যাক্সিমাম ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে। তাহলে এই 9টা পয়েন্ট কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু বুঝবো, ঠিক আছে। আর এখান থেকে আমি এবার 2-3টে কোশ্চেন সলভ করাবো, যেগুলো এক্সামে এসেছে, প্রিভিয়াস ইয়ার এসেছে, ঠিক আছে। নিজে থেকে কোনো কোশ্চেন আমি ক্রিয়েট করবো না, যেগুলো এসেছে এক্সামে সেই লেভেল কোশ্চেনই করাবো, ঠিক আছে। আমি নিজে থেকে ক্রিয়েট করলে তোমরা ভাবতে পারো যে খুব ডিফিকাল্ট কোশ্চেন করাচ্ছে, তো আমি সে করতে চাই না, ঠিক আছে। এখানে নিজের লেভেল দেখিয়ে কোনো লাভ নেই যে আমি কতটা জানি বা কি না জানি, যেটা রিলেভেন্ট এক্সাম পারপাসে সেটাই কিন্তু আমি সলভ করাবো। তাহলে চলো বন্ধুরা, আশা করছি তোমরা এই 9টা পয়েন্ট ভালো করে বুঝতে পেরেছো, 3টে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এবার এখান থেকে কিছু কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো, আমি কোশ্চেন নিয়ে আসছি তোমাদের সামনে। ইন অ্যান এক্সাম 55% passed in biology, 62% passed in physics, 60% passed in chemistry, 25% passed in physics and biology, এটাকে আমি শর্ট ফর্মে লিখেছি PNB, 30% passed in physics and chemistry PNC, and 28% passed in biology and chemistry. Only 2% failed in all. এখান থেকে আমি সেই 9টা পয়েন্টকে ড্র করবো, ঠিক আছে। কি করে আমরা বের করবো, আর এই কোশ্চেনটা ক্যাটে এসে দেখতে পাচ্ছ তোমরা, 3টে ভ্যারিয়েবল বেসড কোশ্চেন কিন্তু একটু ডিফিকাল্ট লেভেল কোশ্চেন এখন এক্সামিনেশনে আসে, তো আমাদের একটু জেনে রাখা দরকার। যদি খুব ইজি ফিগার দিয়ে যদি আমাদের কোনো এক্সামে চলে আসে, তাহলে আমি সলভ করতে পারি, সেটা যেমন ছিঁড়ে না আসে, ঠিক আছে। তাহলে দেখা যাক। তাহলে এইটার নাম দিয়ে দিচ্ছি আমি বায়োলজি, এটার নাম দিয়ে দিচ্ছি ফিজিক্স, আমি দিচ্ছি কেমিস্ট্রি, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 55 আর 62 ফিজিক্স আর 60 হচ্ছে কেমিস্ট্রি। 25% পাস করেছে পিএনবি, 25, আর 30% passed in PNC and 28% BNC. অনলি 2% ফেল করেছে, ঠিক আছে। আর এইটাকে ধরলাম আমি এক্স, যেটা অল জোন কমন, সেটা আমি এক্স ধরলাম, এটা দেয়নি এক্সাম, আমার কোশ্চেন দেয়নি। এবার ফেল্ড 2% ইন অল, তাহলে পাস কত হবে, তাহলে 98% স্টুডেন্ট টোটাল পাস করবে। যদি 2% টোটাল ফেল করেছে অল সাবজেক্টে, তাহলে অল সাবজেক্টে কি হবে, ব্র্যাকেটে অল লিখে নাও, মানে 3টে সাবজেক্ট মিলে টোটাল 98% হতে পারবে, ঠিক আছে। এবার দেখো এক্সটা আমরা কি করে ইজিলি এখান থেকে বের করতে পারবো।
সিঙ্গেল গুলোকে আমি আগে অ্যাড করব আর ডবল গুলোকে মাইনাস করব। লাস্টে এক্সট্রা কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে। এর ভ্যালু কত দাঁড়িয়ে যাবে? 98। কারণ এই পুরোটা পাসের সিরিজ চলছে আর টোটাল পাস পার্সেন্টেজ 98, এটা এখান থেকে বের করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলো অ্যাড হলো কেন, এগুলো মাইনাস কেন হলো, ভালো করে বলি। প্রথমে আমাকে তিনটে সিঙ্গেল পাস অ্যাড করতে হবে, ঠিক আছে, যেটা আমরা সেকেন্ড ভ্যারিয়েবল করছিলাম, যেখানে দুটো ভ্যারিয়েবল ছিল। এই দুটো অ্যাড করে মাঝখানেটা বাদ দিচ্ছিলাম। মাঝখানেটা কেন বাদ যাচ্ছিল এটা কিন্তু বোঝা খুব দরকার। এখানে 25 আছে, ঠিক আছে। 25, 55 আর 62-র মধ্যে আছে, মানে এর মধ্যে একবার 25 অ্যাড হলো, এর মধ্যে একবার 25 অ্যাড হলো। তো ওই জন্য একবার কিন্তু 25কে আমাকে এখানে বাদ দিতে হবে। কারণ যখন আমরা দুটো ভ্যারিয়েবল দিচ্ছি তখন কি দেখছিলাম যে 25 থেকে কিন্তু 55 বাদ দিলে এখানে আলটিমেট কিন্তু সিঙ্গেল জোনটা পড়বে 30। এই জোনটার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হবে 30, কারণ 25 এর মধ্যে কমন আছে। তো 55 মাইনাস 25 করলে এখানে চলে আসবে কত, 30। ওই জন্য 25 আর 55-র মধ্যে একবার 25 অ্যাড হয়ে গেল, আর 62-র মধ্যে একবার 25 অ্যাড হয়ে গেল বলে দুবারের জায়গাতে কিন্তু আমি একবারই নেবো, ওই জন্য একবার এখানে মাইনাস হলো। সিমিলারলি এখানে 28 কিন্তু দুবার অ্যাড হবে, একবার মাইনাস হলো। 30 এখানে দুবার অ্যাড হবে, একবার মাইনাস হলো। এবার যখন এগুলো আমরা বাদ দিচ্ছি তখন কিন্তু দেখো এক্স কিন্তু বাদ পড়ে গেছে অলরেডি, কারণ এইটা তো পুরো এর মধ্যেই পড়ে যাচ্ছে। ওই জন্য লাস্টে একবার কিন্তু এখানে তোমার দেখবে কিন্তু এখানে এক্স তিনবারই বাদ পড়বে। এখানেও এক্স বাদ পড়বে, এখানেও এক্স বাদ পড়বে, এখানেও এক্স বাদ পড়বে, কারণ এক্স এর মধ্যেও আছে। এই 55 তো পুরো গোলটা। যখন আমি এখান থেকে 25টাকে বাদ দিচ্ছি মানে এখান থেকে এক্সট্রা একবার বাদ পড়ছে। এক্স এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে। তিনবার যখন এক্স বেরিয়ে গেল আমাকে একবার তো এখানে এক্স কে অ্যাড করতে হবে, নাহলে তো এক্স পুরো মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। ওই জন্য লাস্টে এক্স কে আমরা একবার এখানে অ্যাড করবো, ঠিক আছে। তাহলে সিঙ্গেল গুলোকে আমরা অ্যাড করবো আর ডবল গুলোকে মাইনাস করে লাস্টে একবার এই মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা অ্যাড করবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর দেখো ভ্যালুটা পাবো। তাহলে 55 থেকে 25 গেল, তো প্রথমে 30 নেবো। 62 থেকে 28 গেল, কত হবে, 34। 60 থেকে 30 গেল, 30। আচ্ছা, 30, 30, 60 এর মতো হচ্ছে 94। তাহলে এক্স এর ভ্যালু চলে আসছে 98 মাইনাস 94 ইকুয়াল টু 4। তাহলে এক্স হয়ে গেল 4%। এখান থেকে যে এক্স বেরিয়ে গেল কিন্তু সব বেরোবে এবার। তাহলে আগে এক্স এর ভ্যালুটা এখান থেকে আমি লিখি, এবার এই চারটাকে ভালো করে ইরেজ করে। এক্স এর ভ্যালু কত পেলাম, 4%, ঠিক আছে। এটা কিন্তু একটু আমার মনে থাকে। এটা ছিল বায়োলজি না, এটা ছিল ফিজিক্স, ছিল কেমিস্ট্রি। তাহলে এই মাঝখানটা 4 পেয়েছিলাম, এখানে ছিল 25, তাহলে এইটা এখন 21 হয়ে যাবে। এবার কিন্তু আমি পুরো কিন্তু চারটাকে ব্রেক করে লিখবো, ঠিক আছে, আর কিন্তু কম্বাইন্ড লিখবো না। তাহলে এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 21, কারণ পুরোটা ছিল 25, যেমন দেওয়া আছে দেখো। ফিজিক্স আর বায়োলজিতে পাস করেছে 25%, মানে এখানে 21, এখানে 4 হয়ে যাবে। আচ্ছা, এবার 30% করেছে পিএনসি, পিএনসি 30, মানে এখানে 4, তাহলে এখানে 26। আর 30% হলো 28%, এখানে 4 মানে এখানে 24 হবে। এবার দেখো 24, 4, 28, 28 আর 21 কত হয়, 49। তাহলে এই সিঙ্গেল জোনটা কত হয়ে গেল, 6 হয়ে গেল, কারণ এই পুরো জোনটাকে অ্যাড করলে আমার 55 আসতে হবে। আশা করছি তোমার এবারে কিন্তু ভালো করে বুঝতে পারবে যে আমি কি করতে চাইছি এখানে আর কেন আমি বারবার ওখানে বাদ দিলাম। এইটাকে যখন তোমার ভালোভাবে ফর্মুলাটা বসিয়ে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে এই কেন এগুলো বাদ যাচ্ছিল, কেন লাস্টে এক্সট্রা অ্যাড হলো। আচ্ছা, এবার এখান থেকে 4 আর 26, 30, আর 30 আর এখানে 51। তাহলে ফিজিক্সে কত পাস করেছে, 62, তাহলে এখানে 11 হয়ে যাবে। 51 আর 11, 62। আচ্ছা, এবার কেমিস্ট্রিতে 60, তাহলে 24 আর 26 কত হয়, 50, 4, 54, এখানে 6 হয়ে গেল। এইবার তোমার কাছে সমস্ত কিছু আছে, কিছু বাদ নেই। তাহলে এখান থেকে যদি আমাকে সেই 9টা পয়েন্টকে ক্লিয়ার করতে হয় তো আমি কি করে ক্লিয়ার করব, দেখো ভালো করে একবার।
প্রথম পয়েন্ট কি ছিল? অনলি ওয়ান বা এক্স্যাক্টলি ওয়ান। আমি ওটা এক্স্যাক্টলি ওয়ান লিখছি না, ঠিক আছে, একবার লিখছি অনলি ওয়ান। তো অনলি ওয়ান জন কি হবে? 6। ছয় ছয় 11, যেগুলো সিঙ্গেল জোন। অনলি টু বা এক্স্যাক্টলি টু, 21, 24, 26। 50, আর এখানে 21, 71। অনলি 3। ঠিক আছে, হয়ে গেল। এই 3টে পয়েন্ট ক্লিয়ার হলো। এবার নেক্সট পয়েন্ট কি ছিল? অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট ওয়ানে কি বলছিলাম? টোটালটা কি আসবে? দেখো, তুমি টোটালটাকে নিয়ে আসো। দেখো, টোটাল মানে কি? অ্যাটলিস্ট মানে মিনিমাম ওয়ান, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে যখন সবগুলো এখানে অ্যাড করবে, তো সবগুলো কত আসছে দেখো? 6 প্লাস 11। প্রথমে আগে সিঙ্গেল গুলোকে অ্যাড করো, 3টে সিঙ্গেল গ্রুপ। তারপর ডবল গুলোকে অ্যাড করো, 21, 24, 26। লাস্টে 4। তাহলে দেখো কত আসছে? এখানে 23, এখানে আসছে 71, এখানে আসছে 4। একটু আগে বললাম যে টোটাল পাস পার্সেন্টেজ 98 আসছিল। যেহেতু তোমরা একটু আগে দেখেছিলাম লিখছিলাম, ওখানে 2% ফেল করেছে। এভাবে যদি তোমরা করতে থাকো, তোমাদের কোনো পয়েন্ট ভুল হবে না। টোটালটা পুরো আন্ডারস্ট্যান্ডিং হবে বেশ, কিন্তু ঠিক আছে, এখানে কোনো ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই কিছু কিছু হয়নি, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে 4টা হয়ে গেলো। এইটাকে আমি একটু ইরিয়াস করছি, নিয়ে আবার বাকি নেক্সট 5টা পয়েন্ট লিখছি। হ্যাঁ, এখান থেকে যাই আমাকে জিজ্ঞেস করবে সব কিন্তু আমি বলতে পারবো। অ্যাটলিস্ট টু। অ্যাটলিস্ট টু কি হবে দেখো? মিনিমাম ওয়ান নিতে পারি, সরি মিনিমাম 2 আর 3। তাহলে 2 আর 3 জনটা হবে। তাহলে 21, 24, 26, এটা এগুলো মিনিমাম 2 জন, তার সঙ্গে মিনিমাম 3 জন তুলে নিতে পারি। তাহলে এখান থেকে আসছিল 71 প্লাস 1, 4। এইটা হচ্ছে আমার অ্যাটলিস্ট টু এর উত্তর। মানে আমাকে এক নিতে পারবো না, মানে সিঙ্গেল জনগুলো নিতে পারবো না। অ্যাটলিস্ট টু মানে হচ্ছে 2 আর 3 নেব। অ্যাটলিস্ট 3। অ্যাটলিস্ট 3 মানে এখানে মাঝখানটা নেবো, আর তো কিছু নেই। তাহলে এবার নেক্সট, অ্যাট মোস্ট ওয়ান, ম্যাক্সিমাম ওয়ান। অ্যাট মোস্ট ওয়ান মানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান, তার মানে সিঙ্গেল জনগুলো চেয়েছে এখানে। তাহলে 6, 11 আর 6, 23%। অ্যাটমোস্ট টু, অ্যাটমোস্ট টু কি হবে? 1 হবে বা 2 হবে, 3 তো হবে না, কারণ এখানে ম্যাক্সিমাম চেয়েছে। তাহলে সিঙ্গেল জোনে আসছে, এই ডবল জোনগুলো আসছে আমাদের, সরি হ্যাঁ, সিঙ্গেল জোনগুলো আসছে 23, এটা সিঙ্গেল জোন। আর প্লাস ডবল জোনের কথা আসছিল, তাহলে এখান থেকে 23, এখান থেকে 71, মানে 94। এটা আমার উত্তর হয়ে গেল। একটা লাস্ট পয়েন্ট বাকি আছে, ওইটাও করে নাও। অ্যাটমোস্ট 3, একটু আগে বললাম যে মানে হচ্ছে অল জোন। ম্যাক্সিমাম 3 মানে 1 নিতে পারে, 2 নিতে পারে, 3 নিতে পারে, ঠিক আছে, এখানে অল জোন পড়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এই একটা কোয়েশ্চেন থেকে তোমরা 9টা পয়েন্ট, ডিফিকাল্ট পয়েন্ট বের করতে পারলে। এগুলো কিন্তু খুব একটা ইজিলি জিজ্ঞেস করা হয় না, যখন জিজ্ঞেস করবে কিন্তু অনেকে করতে পারবে না, ঠিক আছে। বাট এখান থেকে কি কি জিজ্ঞেস করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে জিজ্ঞেস করবে যে পাস্ট ইন অনলি বায়োলজি 6, পাস্ট ইন অনলি ফিজিক্স 11, পাস্ট ইন ফিজিক্স এন্ড বায়োলজি 21। এই চার্ট যখন একবার তোমার কাছে তৈরি হয়ে যাবে, তোমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো তুমি ইজিলি আনসার করতে পারবে। আর এই যে এক্সট্রা 9টা পয়েন্ট আমি করালাম, এগুলো একটু ডিফিকাল্ট এক্সামে জিজ্ঞেস করা হয়।
তো যারা যারা একটু ডিফিকাল্ট এক্সাম অ্যাটেম্প করছো, ক্যাট অ্যাটেম্প করছো, ইউপিএসসি অ্যাটেম্প করছো বা সিডিএস অ্যাটেম্প করছো, ঠিক আছে, তাদের জন্য এই স্পেশাল নোট অফ পয়েন্ট। বাকি যারা যারা এসএসসি, এনটিপিসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট, শুধু এই চারটা দেখলে কিন্তু তারা সব পারবে। এখান থেকে যা জিজ্ঞেস করবে আমাকে কোশ্চেন দেখো, কোশ্চেন তো কোনো লিমিট নেই, কোশ্চেন অনেক কিছু হতে পারে। যদি আমার কাছে চারটা থাকে, জিজ্ঞেস করতে কোনো পাস্ট ইন অল সাবজেক্ট, চার হয়ে যেত উত্তর। ঠিক আছে, এখান থেকে যাই জিজ্ঞেস করো বলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমি আর একটা প্রশ্ন নিয়ে এসেছি সেট থ্রির উপরে। ঠিক আছে, তো এখানে বলেছে ইন এ স্কুল 36% পার্টিসিপেটেড ফর ডান্স, 31% ফর সুইমিং, 40% for singing, 9% for dance and swimming, 11% singing and swimming, 13% dance and singing. If 4% participated in all but for all, if 330 students did not participate in anything, then find total students. তাহলে এরকম দেখতে পারে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একটু ডিফিকাল্ট কোশ্চেন। তো এটাকে আমরা কি করে সলভ করবো সেটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, সেই চার্টের মাধ্যমে। তাহলে আগে এই চার্টটা আগে তৈরি করে নিই। মাঝখানে আমাকে 4 দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে 4% পার্টিসিপেটেড ইন অল, তো মাঝখানে ভ্যালুটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার নামে দিচ্ছি, ধরো এটাকে নাম দিয়ে দিলাম ডান্স, আর এটাকে দিয়ে দিলাম সুইমিং, আর এটাকে দিলাম সিঙ্গিং। ঠিক আছে, তাহলে 9% ফর ডান্স অ্যান্ড সুইম। তো ডান্স অ্যান্ড সুইম 9, এখানে যদি 4 থাকে তাহলে এখানে 5 বসবে। 11% সিং অ্যান্ড সুইম, সিং অ্যান্ড সুইম 11, তো এখানে 4 থাকলে এখানে 7 বসবে। আর 13% ডান্স অ্যান্ড সিঙ্গিং, তাহলে এখানে 9 বসে গেল। এবার বলেছে 36% ডান্স, তাহলে 4 5 9, 9 9 18, তো এখানে 18 হয়ে যাবে। 31% সুইমিং, তাহলে 4 5 9 7 16, 16 আর এখানে 15, 31 হয়ে গেল। আর এখানে 40 দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও 4 আর 9, 13 7 20, তাহলে এখানে 20 হয়ে যাবে। তাহলে এখানে আমরা সবকিছু পেয়ে গেলাম যারা সবকিছুতে পার্টিসিপেট করেছে। এবার বলে যে 330 জন পার্টিসিপেট করেনি, তাহলে এখান থেকে আগে পার্টিসিপেট করার পার্সেন্টেজটা দেখবো, 100 থেকে এটা বাদ দিয়ে দেবো, সেই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে যারা পার্টিসিপেট করেনি, সেটাকে এর সঙ্গে ইকুয়াল রেখে দেবো, ইজিলি অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখে নাও, পার্টিসিপেটেড ইন অল 18, 5, 15, 9, 7, 4, 20, তাহলে কত আসছে দেখে নাও একবার যোগ করে। 5 15 20, 38, 47, 54, 58, 78, তাহলে 78% সবথেকে পার্টিসিপেট করেছে। তাহলে পার্টিসিপেট করেনি, did not participate 100 minus 78, 22%। তাহলে যদি 22% ভ্যালু এখানে দেওয়া আছে 330, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 100% ভ্যালু দেবো। এটা ঠিক আছে, 1.5 টাইমস না, মানে 15 টাইমস হচ্ছে। 22 কে 15 দিয়ে গুণ করলে 330 চলে আসবে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1500। তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারলাম যে টোটাল স্টুডেন্ট ইজ 1500। ঠিক আছে, এরকম কোশ্চেন আমাকে এক্সামে জিজ্ঞেস করতে পারে। এটা খুব ইজি কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন নয়। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে ডিফিকাল্টও করিয়ে দিয়েছি, যে ম্যাক্সিমাম যদি যায় তাহলে ওই 9টা পয়েন্টের উপর যাবে যেগুলো ডিফিকাল্টি লেভেল, বাট এগুলো কিন্তু ইজি লেভেল, এখান থেকে ইজি কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের আজকে এই সেট থিওরির দুটো টাইপ, যেখানে 2 ভ্যারিয়েবল অ্যান্ড 3টে ভ্যারিয়েবল উপর ডিপেন্ডেন্ট কোশ্চেন আমি সলভ করালাম, পুরো থিওরি এক্সপ্লেন করলাম কোনো ফর্মুলা ছাড়া। কিন্তু এইসব কোশ্চেনের মধ্যে দেখো ফর্মুলা না লাগানোই বেটার, কারণ যেদিন বা যে কোশ্চেনে একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেবে সেখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। ওই জন্য ইউনিয়নের ফর্মুলা না লাগিয়ে সিম্পল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস্ট আজকের ক্লাস তোমার জন্য নিয়ে এসেছি আমি, যে তোমরা এক্সাম হলে বসে ঠিক এই অ্যাপ্রোচ নিয়ে ইজিলি কোনো কনফিউশন ছাড়া কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। এরকমই আমি বিভিন্ন ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো, বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিকের উপরে, পার্টিকুলার টাইপের উপরে, যেখানে ম্যাক্সিমাম প্রবলেম ফেস হয় স্টুডেন্টদের সলভ করতে। তাহলে বন্ধুরা তোমরা জানিও আমাকে কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও, আর আজকের ভিডিও দেখার জন্য
থ্যাংক ইউ ভেরি মাচ।